আমাদের আমরা রাইটি লেফটি কম্বিনেশনটা করছিলাম। আপনি যে বললেন আমরা বাইরে হেরেছি, আমরা কিন্তু বাইরে অনেক ম্যাচ জিতেছিও। হ্যাঁ, যদি দেয় অবশ্যই আমি করব। আপনি দেখেন, আমি একটা কথা বলি, আপনি পৃথিবীর যে জায়গায় খেলতে যান না কেন, যাদের সাথে আমরা খেলি না কেন, তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা নেয়। এবং আমার কাছে মনে হয় আমরা যদি নিউজিল্যান্ডে আমি খেলেছি, ওখানে কিন্তু তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা নিয়েছে। সো কোনো টিম যদি বাংলাদেশে আসে, আমরা তো অবশ্যই আমাদের হোম অ্যাডভান্টেজটা আমরা নিব, কারণ দিন শেষে সবাই কিন্তু রেজাল্টটাই কিন্তু চায়। হয়তো আমরা বিশ্বকাপে যে আমরা অনেক ভালো কিছু করতে পারিনি, সেটার জন্য আলাদা একটা প্রসেস এবং সেটার জন্য আলাদা একটা প্ল্যানিং করতে হবে। এবং আমার কাছে মনে হয় যে সেই প্ল্যানিংটা হওয়া উচিত 2 থেকে 3 মাস আগে থেকে, যে বিশ্বকাপের আগে আমরা কিভাবে খেলবো, কিভাবে আমরা স্কিল ক্যাম্প করব, কিভাবে আমাদের প্রিপারেশন থাকবে, সেটার জন্য আলাদাভাবে কোথায় আমরা প্র্যাকটিস করব, এইভাবে সেই জিনিসগুলো করা উচিত। বাট বাইল্যাটারাল সিরিজগুলোতে আমার কাছে মনে হয় হোম অ্যাডভান্টেজটা খুবই ইম্পর্টেন্ট। পাশে ওই চিন্তাটাও মানে আপনার 2-1 জায়গায় যদি 3-0 করতে না পারে, যেহেতু সুযোগ এসেছিল একদম নিচের দিকে দুই দলের লড়াই, 3-0 করতে না পারে একটা আফসোস আছে কিনা? আপনার এত নিচে ব্যাটিং করার প্র্যাকটিস আপনি তো সাধারণত একটু উপরেও ব্যাটিং করতে চান। দেখেন, অবশ্যই 3টা ম্যাচ জিতলে তো আমাদের একটা ভালো একটা অবস্থানে আমরা থাকতাম। এবং লাস্ট ম্যাচটা যেভাবে হয়েছে, অনেক এক্সাইটেড মোমেন্টগুলো ছিল। আপনি দেখেন যে সুপার ওভার হয়েছে এবং 1 ওভারে 5 রান লাগতো, তারপরে ক্যাচ উঠেছিল, আনফর্চুনেট আমরা ধরতে পারিনি। বাট অনেক ঘটনা ঘটেছে, বাট ওটা যেটা চলে গেছে সেটা তো আর এখন কথা বলে লাভ নেই। আর আজকে যে প্ল্যানিংটা ছিল, যেহেতু ওদের লেফট হ্যান্ডি বলার ছিল, আমরা রাইটি লেফটি কম্বিনেশনটা করছিলাম। বিশেষ করে লেফটি বলারের ক্ষেত্রে লেফটি ব্যাটসম্যান ব্যাটিং করলে বাউন্ডারিটা ইজি মারা যায়। সো আমরা ওইভাবে চেষ্টা করেছি যে নাসুমকে উপরে ব্যাটিং করিয়েছি এবং আমি সোহান পিছনে ব্যাটিং করেছি, কারণ ওদের যেহেতু বামহাতি লেফট আর্ম স্পিনারদের ওভার বেশি ছিল, এর জন্য আমরা এই জিনিসগুলো করেছি। ক্যাপ্টেনের চেয়ারটা বাংলাদেশে এখন ফাঁকা। ম্যাচের মিড ইনিংসের সময় বোর্ড প্রেসিডেন্ট ফেসবুকে এসে বলছিলেন যে টেস্ট ক্যাপ্টেনের জন্য কয়েকজনের সাথে কথা বলবেন। আপনার কাছে যদি অফার আসে, আপনার রিপ্লাইটা কি হবে? দেখেন, এটা তো সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের ডিসিশন যে তারা কিভাবে কাকে চিন্তা করছে। বাট এটা তাদের উপরেই ডিসিশন। যেহেতু আমি ওডিআই ক্যাপ্টেন্সি করছি, যদি এরকম আসে তখন তাদের সাথে এটা ডিসকাস করব, তাদের প্ল্যানিং কি, আমি কীভাবে। হ্যাঁ, যদি দেয় অবশ্যই আমি করব, কিন্তু সেটার একটা প্ল্যানিং আছে সেটা, এবং সেটা কিভাবে তারা চায় এবং আমি কিভাবে জিনিসটাকে চাই। সো দুই পক্ষকে একসাথে কথা বলে এবং মেন্টালি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সেটা ভালো হবে। মিরাজ, আপনি বললেন যে আমাদের ওপেনিং প্লেয়ার সাইফ এন্ড শুভ দুজনেই মানে ক্যালকুলেটিভলি রিস্ক নিয়েছে। তো এই ক্যালকুলেটিভ রিস্কটা কালকে নেওয়া যেত কিনা বা গেলে ভালো হতো কিনা, আপনি এই মতো বলছেন। তো সবাই জানে যে এটা 3-0 হলে আমাদের জন্য বেটার হতো। এই কালকে না পারা থেকে কি আপনারা কোনো রকমের টিম মিটিংয়ে বা এই ওপেনিং এর উপরে কি কোনো রকমের কোনো প্ল্যান ইনস্ট্রাকশন আসছিল, নাকি তারা তাদের মতো করে এই রিস্কটা নিয়ে এগোবে? না, অবশ্যই একটা কোনো কিছু করলে অবশ্যই একটা টিম প্ল্যানিং থাকে এবং সবাই সবার সাথে ডিসকাস করে, এবং এটাও আমাদের একটা টিম প্ল্যানিংয়ের একটা অংশ ছিল। এবং এর আগে দেখেন আমরা কিন্তু ব্যাটসম্যানরা অনেক ফেল হয়েছে, অনেক রিস্ক। আপনি রিস্কটা যখন নেবেন তখন যদি আপনি কনফিডেন্টের সাথে রিস্কটা নেন তখন কিন্তু আপনার সাকসেস রেটটা বেশি থাকবে। সো এর আগে হয়তো আমরা মানে নিব কি নিব না এটা একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিল। বাট যখন আমরা এখন এসেছি, আমরা চিন্তা করেছি যে আমাদের মাইন্ডটা যেন ক্লিয়ার থাকে এবং আমরা যেন ক্লিয়ার মাইন্ডে ডিসিশনটা নেই। আর আপনি যখন ক্লিয়ার মাইন্ডে কখনো ডিসিশন নেবেন, সাকসেস রেটটা বেশি থাকবে। লাস্ট ফিউ কোশ্চেন। আপনি বলছিলেন যে বিশ্বকাপের প্রিপারেশন নেওয়ার জন্য 2-3-4 মাস যদি আপনি ক্যাপ্টেন থাকেন তাহলে কি আপনি হোম সিরিজগুলো এমন উইকেটেই খেলতে চান? আর যদি এমন উইকেটেই খেলতে চান তাহলে আফ্রিকার মতো উইকেটের জন্য কি উইকেটে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কি 2-3 মাস যথেষ্ট হবে আপনার কাছে মনে হয়? না, আমাদের তো আরও অনেক হোম সিরিজ আছে। আমরা যে সব ম্যাচই এখানে খেলবো এরকম কোনো কিছু না, আমরা হয়তো বাইরেও অনেক ম্যাচ খেলবো।
আর যেহেতু আফ্রিকাতে খেলা আছে, আফ্রিকার খেলার আগে হয়তো টিম ম্যানেজমেন্ট আমরা যারা আছি আরও সুন্দর মতন প্রিপারেশন নিতে পারবো, বাট বিশ্বকাপ তো এখনও অনেক দেরি। সো আমাদের সামনে যে সিরিজগুলোতে আছে সেইগুলো নিয়ে আমাদের ফোকাস করা উচিত এবং আমাদের আগে পজিশনটা ঠিক করা উচিত, কারণ আমরা তো আমাদের জায়গাটা অবস্থানটা ঠিক করতে হবে আগে। মিরাজ, আপনি বললেন যে হোম অ্যাডভান্টেজের ব্যাপারটা, যে সব টিমই হোম অ্যাডভান্টেজ চায়। আমাদের জন্য আসলে হোম অ্যাডভান্টেজটা আপনি কি মানে মনে হয় কি আমাদের জন্য হোম অ্যাডভান্টেজটা কি? কারণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আসছে, আপনি বললেন যে এই উইকেটগুলো তাহলে ওদের কথা চিন্তা করে হোম অ্যাডভান্টেজ। আফগানিস্তান আসলে এখানে হোম অ্যাডভান্টেজটা কি এরকম? আফগানিস্তান আসলে তো আমরা 18 উইকেটে খেলবো, কারণ আমরা তো এর আগে আফগানিস্তানের সাথে খেলেছি, আমরা চিটাগংয়ে খেলেছি। দেখেন আমরা যতগুলো ওডিআই ম্যাচ খেলেছি চিটাগংয়ে খেলেছি, এবং এটা আপনি দেখেন আফগানিস্তান যে সিরিজটা আমরা খেলেছি দুবাইতে, ওরা কিন্তু আমাদেরকে কোনো পেস বোলিং উইকেট দেয়নি এবং অনেক স্লো উইকেট দিয়েছে, যেন ওরা স্পিনাররা অ্যাডভান্টেজ পায়। সো আমরা এটা 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 একটা টিম প্ল্যানিং, আর এটা কোনো দোষের কিছু না, এটা পৃথিবীর যে দেশই যান না কেন সবাই হোম অ্যাডভান্টেজই নেয়। মিরাজ, সাইফ আর ঈশান সম্পর্কে একটু আপনার ওপিনিয়ন জানতে চাচ্ছিলাম, যে সাইফ দলে ফিরেছে অনেকদিন পরে, আর ঈশান কন্টিনিউ করছে বেশ ভালো, এই সিরিজে 12 উইকেট নিল। তো আপনার ওপিনিয়ন কি দুজনের ব্যাপারে? না, অবশ্যই আপনি দেখেন যে ঋষাদ যেভাবে বোলিং করেছে এবং ও যেভাবে লাস্ট 2-3 বছর একটা জায়গায় এসেছে, এটা আমাদের দেশের জন্য অনেক একটা ব্লেসিং আমি মনে করি। এবং আমাদের যে আমি অবশ্যই যারা কোচ আছে তাদেরকে ক্রেডিট দিতে চাই, কারণ ওর প্রতি যে কনফিডেন্টটা রেখেছে এটা অবশ্যই ক্রেডিট দিতেই হবে, এবং ওকে যেভাবে খেলিয়েছে এটাও একটা ক্রেডিট দিতে হবে, কারণ সাধারণত আমরা লেগ স্পিনারদেরকে ওই ট্রাস্টটা পাই না। এবং এই হোল সিরিজ ধরে ও যেভাবে বোলিং করেছে, লাইন লেন্থ এবং কন্ট্রোলটা ভালো ছিল, এবং আফগানিস্তান অনেক ভালো বোলিং করেছে। আর আমার কাছে মনে হয় যে ও যেহেতু পিএসএল খেলেছে, বাইরের অনেক পিএসএল খেলেছে, ওখানেও একটা কনফিডেন্ট হয়েছে। সো আমার কাছে মনে হয় বাইরের টুর্নামেন্ট খেললে আরও বেশি কনফিডেন্ট হবে। হ্যাঁ, সাইফ হাসান, ও দেখেন যে অনেকে তো অনেক সময় মনে করছে যে টেস্ট খেললে হয়তো ওয়ানডে খেলতে পারবে না, ওয়ানডে খেলে এটা একটা আমার কাছে মনে হয় এটা একটা ঠিক না। একটা প্লেয়ারকে যদি টার্গেট করে বলেই দেওয়া হয় টেস্টই প্লেয়ার, এটা ঠিক না। আমার কাছে মনে হয় কোন প্লেয়ারের কোন প্রতিভা আছে কেউই আমরা জানি না। সো একটা সময় তো আমরা মনে করছি সাইফ হাসান মানে টেস্ট প্লেয়ার, কিন্তু আপনি দেখেন টি-20তেও কীভাবে খেলেছে, ওডিআইতে কীভাবে খেলেছে। সো আমার কাছে মনে হয় যে ও যে ব্যাটিংটা করেছে এশিয়া কাপে এবং আজকে যে ব্যাটিংটা করলো, কনফিডেন্ট নিয়ে খেলেছে। সো আমার কাছে মনে হয় এই কনফিডেন্টটা যদি ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশ টিমের জন্য অনেক বেনিফিটেড হবে। আমি হোম অ্যাডভান্টেজ নিয়ে কথা বলি। আমরা 10 সাল 11 সালের দিকে হোম সুবিধা নিয়ে এশিয়া কাপ ফাইনাল খেলেছি, কিন্তু বাইরে যেয়ে হেরেছি। এখন আমরা সুবিধা নিচ্ছি, দিচ্ছি, বাইরে যেয়ে হারছি। বাংলাদেশের ক্রিকেট কি আদৌ দলভাবে চলবে? উন্নতির জায়গাটা কি? আপনি যে বললেন আমরা বাইরে হেরেছি, আমরা কিন্তু বাইরে অনেক ম্যাচ জিতেছিও। আমরা কিন্তু সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েছি, তারপরে আরও অনেক ম্যাচ আমরা জিতেছি, ওয়ার্ল্ড কাপে আমরা জিতেছি। হ্যাঁ, একটা জিনিস আপনি বলতে পারেন যে আমাদের যে রেজাল্টটা করার উচিত ছিল সেই রকম আমরা রেজাল্টটা করতে পারিনি, বাট এটা একটা প্রসেসের ভিতর থেকে যেতে হবে এবং আপনি প্ল্যানিংটা আরও সুন্দর মতন করতে হবে। এবং আমার কাছে মনে হয় যে হোম অ্যাডভান্টেজ আমরা যে সবসময় নিই এরকম কোনো কিছু না। আমরা যখন ইন্ডিয়ার সাথে খেলেছি আমরা তো ট্রু উইকেটে খেলেছি, মিরপুর মাঠে কিন্তু ট্রু উইকেটে আমরা খেলেছি। দেখেন আপনার চিটাগংয়ে যান, চিটাগংয়ে আমরা ট্রু উইকেটে খেলেছি। সবসময় যে আমরা হোম অ্যাডভান্টেজ নিই এরকম কোনো কিছু না, আমরা ট্রু উইকেটেও অনেক সময় খেলেছি বাইরের টিমের সাথে। ফিল সিমন্সের রোলটা বাংলাদেশ টিমে কি? কারণ বিভিন্ন ধরনের সিদ্ধান্তে দেখা যায় যে সবকিছু মোহাম্মদ সালাউদ্দিন নিচ্ছে, উনি কি সিদ্ধান্তে থাকেন? না, অবশ্যই হেড কোচ ফার্স্টে সিদ্ধান্ত নেয়, এটা সবার একটা ধারণা যে সব কিছু মনে হয় যে ক্যাপ্টেন, কোচ এবং মনে করেন যে সালাউদ্দিন স্যারের কথা যেটা এসেছে উনিই নিচ্ছে, এরকম কোনো কিছু না। আমরা যখন ডিসিশন নেই সবাই একসাথেই পরামর্শ করা হয়। ফিল সিমন্স তিনি পরামর্শ করেন, সালাউদ্দিন স্যারের সাথে কথা বলেন, আমার সাথেও কথা বলেন, এবং অনেক সময় আমরা এগ্রি করি, অনেক সময় ডিসএগ্রি করি, এবং আমি আবার একটা কথা বললাম, আবার সালাউদ্দিন স্যার একটা কথা বললো, তখন তিনি জিনিসটা শুনেন। এরকমই জিনিসটা, কারণ একটা আলোচনার মাধ্যমে কিন্তু ডিসিশন হয়, এরকম না যে আমি একা ডিসিশন নিয়েছি এইটাই হবে, এরকম কখনো কোনো কিছু না। সব কিছু একসাথেই নেওয়া হচ্ছে, সবার ডিসিশনটা একসাথেই নেওয়া হচ্ছে। দেখছি কখনো তান্ত্রিক থাকে
বাইরে হোক বা সব কন্ডিশনে, আবার কখনো টি-20 ওয়ানডেতে কখনো নাসুম অথবা থাকছে তানভীর, স্পেসে আবার কখনো শরীর থাকছে বা হাতে থাকছে থাকছে না, মানে একটু মনে হচ্ছে না অবচেতন মতো মনে হয়। তো এই জায়গায় আপনার সিদ্ধান্তটা কি বা কাকে চান? আমি বললেন তো ওয়ার্ল্ড কাপ হয়তো শুরু হওয়ার 3-4 মাস আগে সিদ্ধান্ত নিন, তারপরে তো একটা সেট আপের বিষয় আছে, মানে আপনার চাওয়াটা কি বা আপনি কিভাবে দলটাই বোঝাতে চান বা স্পিনারকে কারে চান নাকি লাস্ট মিনিট সিদ্ধান্ত নেবেন? এইটা তো আপনি আপনার সাথে কথা বলে অথবা তাহলে সার্ভ অথবা সিদ্ধান্ত ক্যাশে সিদ্ধান্ত নেন, মানে ওটাই 15 জন বছর ঠিক করে ফেলছেন কিনা, নাকি এরকম একটা যখন যে ভালো করছে রাখছেন বা অর্থাৎ চলে যাবে? যেমন আমরা দেখেছি যে সৌম 70 করার পরে বাদ করেছিল, আবার নিয়ে আসা হচ্ছে। তো আপনি আসলে পুরো দলটা আপনি, হ্যাঁ আমি বলছি, আপনি দেখেন যে আপনারা হয়তো দেখছেন যে 15 জনের স্কোয়াড, আসলে বেসিকলি 15 জনের স্কোয়াড না, আমরা যে ওডিআইয়ের একটা সার্কেল আছে, আমাদের 25 জনের একটা স্কোয়াড আছে এবং 25 থেকে 27 জন ক্রিকেটার আছে, যারা আমরা সবাই মনে করি ঘুরিয়ে ফিরিয়ে তারাই ওয়ানডে খেলবে, যে যখন ফর্মে থাকবে, যাকে যখন দরকার হবে টিমের প্রয়োজনে সেই খেলবে। আপনি দেখেন যে আপনি মনে করছেন যে 15 জনের স্কোয়াড মানে এই 15 জনই আপনি ঘুরিয়ে ফিরিয়ে খেলা হচ্ছে। আপনি দেখেন যে সৌম্য সরকার লাস্ট 2 সিরিজে ছিল না, বাট এই সিরিজে এসেছে, আবার দেখবেন যে হয়তো আরেকজন এসেছে। সো আমাদের যে 25 জন ক্রিকেটার থেকে 27 জন ক্রিকেটার আছে, এদের ভিতর থেকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেলবো এবং আমরা একটা টিম সেট করতে চাই বিশ্বকাপের আগে, যে কারা কোন জায়গাটা সুইটেবল এবং কোন পজিশনে কাকে খেলালে জিনিসটা বেটার হবে দিন শেষে। আর এন্ড অফ দ্য ডে পারফরমেন্সটা তো খুবই ইম্পর্টেন্ট।